আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। সদ্য জয়েন করেছি খাতড়া মহকুমা হসপিটালে ফার্মাসিস্ট হিসাবে। একটা কোয়ার্টারও পেয়ে গেলাম। খুব ভালোই লাগছিল প্রথম। সপ্তাহের শেষে শনিবার বাড়ি আসতাম, রবিবার থেকে সোমবার আবার খাতড়ায় চাকরি পাওয়ার পর আমার জেঠতুতো দিদি অর্থাৎ বড় জেঠুর মেয়ে তার বাড়ি যাবার জন্য খুব পিড়াপিড়ি করত। ওর বাড়ি নাকি ওন্দা স্টেশন থেকে সোজা উত্তর দিকে দ্বারকেশ্বর নদীর কাছে চকতারনি গ্রামে। জামাইবাবুর পোস্টমাস্টার, ওকে সবাই চেনে। জামাইবাবুর নাম ছিল হরিসাধন চক্রবর্তী। প্রত্যেকবার দেখা হলেই যেতে বলতো। তাই ঠিক করলাম একদিন শনিবার বাড়ি না এসে দিদির ওখানে যাব। যেই কথা সেই কাজ। শনিবার ডিউটি সেরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ দেখি আমার মাথার পিছনে যে দিদির বাড়ি যাব সে দিদি দাঁড়িয়ে আছে। তার ডান দিকের কানটা কেটে গেছে, কান দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে। কানে কি হয়েছে জিজ্ঞাসা করলে দিদি বলে, ওরা কানের খুলতে গিয়ে আমার কানটা ছেড়ে দিয়েছে। দাঁড়িয়ে দিদি হাসতে হাসতে বলছি, কী রে, আমার বাড়ি যাবি না? এই দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ লাগছিল। দিদিকে এই অবস্থায় স্বপ্নে দেখলাম কেন? কিন্তু স্বপ্ন নিয়ে ভাবার সময় নেই। প্রায় 4টে বেজে গেছে। সঙ্গে উঠে খাতড়া থেকে বাস ধরে বাঁকুড়া পৌঁছে গেলাম। বাঁকুড়ায় পৌঁছে একটা চায়ের দোকানে চা খেতে চায়ের দোকানিকে জিজ্ঞাসা করলাম, এখানে ওঁদা যাবার বাস কি আছে? দোকানি জিভ কামড়ে বললেন, হ্যাঁ, এই মাত্র লাস্ট বাস কল্পনাটা বেরিয়ে গেল, এরপরে ওঁদা যাওয়ার আর কোনো বাস নাই। তবে অসুবিধা নেই, এখান থেকে আপনি ট্রেনেও ওঁদা যেতে পারেন। 7:30টার সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে কতক্ষণ, 20-25 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। আমি তাই ঠিক করলাম। আস্তে চা খেতে থাকলাম। হঠাৎ কোথার থেকে কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড়ে একেবারে লণ্ডভণ্ড, সামান্য শিলাবৃষ্টিও হলো। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে দোকানদার বললেন, আপনি এখান থেকে স্টেশনে চলে যান। স্টেশন যেতে আপনার মিনিট 10 সময় লাগবে। পাশেই একটা মিষ্টির দোকান থেকে বাঁকুড়ার বিখ্যাত 1 প্যাকেট মেচা সন্দেশ আর 1 প্যাকেট পেঁড়া কিনে একটা রিক্সা নিয়ে স্টেশনে এলাম। কিন্তু স্টেশনে এসে দেখি একই অবস্থা। ঝড়ে ওভারহেডের তার ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ওখানে এসে জানতে পারলাম ওভারহেডের তার ঠিক না করা পর্যন্ত ট্রেন আসবে না। অগত্যা ওখানে বসে থাকলাম। 7:30, 8টা, 8:30, 9টার সময় অ্যানাউন্স করলো যে ওভারহেডের তার ঠিক হয়ে গেছে, একটু পরে ট্রেন আসবে। ট্রেন ঢুকলো যখন, তখন প্রায় 9:45। যাই হোক, ওই ট্রেন ধরে আমি ওন্দা স্টেশনে পৌঁছালাম। মেঘ কেটে গেছে, জ্যোৎস্না আকাশে। আমি একেবারে অচেনা স্টেশনে, কাউকে চিনতে পারলাম না। কয়েকজন আমার সঙ্গে নামলো, কেউ উত্তর দিক, কেউ বা দক্ষিণ দিক গেল। আমি স্টেশন থেকে নেমে একটা ছোট্ট গুমটি দোকানে জিজ্ঞাসা করলাম, চকতারনি গ্রাম কোন দিকে যাব? লোকটি বলল, আপনি ঠিকই যাচ্ছেন, এই সোজা লাল রাস্তা ধরে চলে যান, একেবারে দ্বারকেশ্বর নদীর ধারে এই গ্রাম আছে। আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি কোনো রিক্সা বা কোনো কিছু যানবাহন পাওয়া যাবে? লোকটি বলল, না, এত রাত্রিরে আর কিছু পাওয়া যাবে না, আপনাকে হেঁটেই যেতে হবে। আপন মনে হাতে মিষ্টি নিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাবার পর হঠাৎ খেয়াল করলাম সামনে যেন একজন কেউ যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে দেখলাম যে এক ভদ্রমহিলা শাড়ি পরে সামনের দিকে হেঁটে যাচ্ছে। তিনি হঠাৎ আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি চকতারনি গ্রাম যাবেন?
আমি অবাক হয়ে গেলাম। উনি জানলেন কি করে? উনি বললেন, আপনি যখন গুমটিতে জিজ্ঞাসা করছিলেন তখন আমি আপনার কথা শুনেছি। আসুন, আমি ওই দিকেই যাব। আমি আগে চকতারনি গ্রামে থাকতাম, এখন শিমুলতলায় চলে এসেছি। ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন কতদিনের চেনা। আর কোনো কথা না বাড়িয়ে আমি ওই মহিলার পিছনে হাঁটতে হাঁটতে আসতে শুরু করলাম। মনে মনে ভাবছিলাম যে আমি এই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করিনি। একে রাত্রিবেলা, তারপর প্রথম আসছি একেবারে অচেনা জায়গা, এভাবে আসাটা আমার ঠিক হয়নি। যাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি থেমে দাঁড়ালাম। দেখলাম রাস্তা শেষ, চারিদিকে গাছ আর গাছ। ঝোপের সামনে দাঁড়ালাম। তখন ভাবলাম যে আমি ভুল করেছি, ওই মহিলার ফাঁদে পা দিয়ে খুব বিপদে পড়েছি। ভালো করে লক্ষ্য করলাম, কেউ কোথাও নেই এবং কি সেই মহিলাটিও নেই। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ঠিক বুঝতে পারছিলাম না এইখান থেকে কিভাবে ওই মেন রাস্তায় যাব। হঠাৎ একটু দূর থেকে মনে হচ্ছে কারা যেন চিৎকার করতে করতে আসছে। আর একটু পরে স্পষ্ট হলো কেউ যেন বলতে বলতে আসছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলতে বলতে আসছে। বলতে বলতে একেবারে আমার সামনে এসে পৌঁছালো। তারা একটি মৃতদেহ বয়ে নিয়ে আসছিল। আমাকে দেখে তারা রীতিমতো অবাক হলো। আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কে, কোথা থেকে এসেছেন? তাদের মধ্যে থেকে আমার জামাইবাবু বেরিয়ে এসে আমাকে বলল, ঝন্টু তুমি এখানে? আমি তো আপনাদের বাড়ি যাব বলে বেরিয়েছিলাম। পথ ভুল করে আমি এখানে চলে এসেছি, কিন্তু আপনি কাকে দাহ করতে এসেছেন? তোমার দিদি আজ দুপুরে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। তোমার বাড়িতে খবর পাঠিয়েছি, কিন্তু তোমাকে খবর পাঠাতে পারিনি। যাই হোক, আমার সামনে কাঁধ থেকে মৃতদেহটি নামানো হলো। শ্মশানে কাঠের ওপর কাঠ সাজিয়ে দিদিকে যখন কাঠের ওপর তোলা হলো, অর্থাৎ চিতায় তোলা হলো, তখন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ডান দিকের কানে তখনও চাপ চাপ রক্ত জমাট হয়ে বেঁধে আছে। আমি জামাইবাবুকে জিজ্ঞাসা করলাম, দিদির ডান দিকের কানের ওই রকম অবস্থা হলো কি করে? তখন জামাইবাবু বলল, ডান দিকের কানেরটা খুব শক্তভাবে চেপে গিয়েছিল, কোনো মতেই খোলা যাচ্ছিল না। একটু টানাটানি করতে গিয়ে কানটা ছিঁড়ে গেছে। আমার দুপুরে স্বপ্নের কথা আমি কয়েকে বললাম না। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোথা, কোন জায়গা? তারা বলল, এটা শিমুলতলা মহাশ্মশান। আমার কথাগুলো এখনও যেন কানে বাজছিল, দুপুরে সে স্বপ্নের কথাগুলো। তাহলে এই সেই শিমুলতলা, যেখানে দিদি এখন চকতারিণী থেকে এই শিমুলতলায় চলে এসেছে। রাত্রিরে দাহ করে দিদিকে শিমুলতলা মহাশ্মশানে রেখে এসে আমরা ভোরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে স্নান টান করে দুপুরের দিকে একটু ফাঁকা সময় রেখে জামাইবাবুকে আমার স্বপ্নের কথা বললাম। জামাইবাবু আমাকে বললেন, তোমার দিদি আসলে তোমাকে খুব ভালোবাসতো, তাই মৃত্যুর পরেই স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখা দিয়েছে। আর অচেনা জায়গায় তুমি কাউকে চিনতে না বলেই তোমার দিদি আগে আগে এসে তোমাকে ঠিক তার মৃতদেহ সামনে এনেছে। তোমার সামনে স্টেশন থেকে যে মহিলা হেঁটে আসছিল সে আর কেউ নয়, সে ছিল তোমার দিদি। এই ঘটনার কথা আমি অনেককে বলেছি, অনেকেই জানে। কেউ কেউ বলেছে এটা কাকতালীয়, দিদিও মারা গেছে আর আমিও ভুল করে ওইখানে চলে গেছি। আবার কেউ কেউ বলেছে এটা কাকতালীয় নয়, দিদি চেয়েছিল আমার সঙ্গে দেখা হোক, তাই যদি সেদিন রাত্রিরে আমি দিদির বাড়ি চলে যেতাম দিদির সঙ্গে দেখা হতো না, তাই দিদি অন্য মেয়ের রূপ ধরে আমাকে তার মৃত্যুর পরেও একবার দেখা করিয়ে দিল। এটা নিছক কাকতালীয় নয়। যাই হোক, ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এই ধরনের গল্প শুনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।
প্রত্যেককে ধন্যবাদ।